আপনি ঋণ খেলাপিকে নমিনেশন কেন দিবেন? ডাবল নাগরিকত্ব যার, ডাবল নাগরিকত্ব মানে তার এনি টাইম হি ক্যান লিভ, কোনো কিচ্ছু লাগবে না, আপনার রাত্রেবেলা চলে গেলাম, জাস্ট টিকিট পেলেই হবে। টিকিট কোনো বিষয় না, টিকিট আপনি কিনবেন, এক্সপায়ার হলে কিচ্ছু আসা যায় না এদের। কারণ এই হাজার হাজার কোটি টাকার ঋণ খেলাপি, এতে এভরিডে একটা করে টিকিট নষ্ট হলে কি হয়? কিচ্ছু যায় না। আমরাও তো জার্নি করি, একটা করে টিকিট এভরিডে নষ্ট হলে কি হয়? কিছুই হবে। এক বছরে 365 লাখ টাকা যাবে, নয় 730 কোটি টাকা, 30 লক্ষ টাকা যাবে, 7 কোটি, আমি তো 1000 কোটি টাকার ডিফল্টার। তো আপনি পরিষ্কার ডিফল্টার যখন নিয়ে যাচ্ছেন নির্বাচনে, এবং কেউ কোনো কথা বলতেছে না, পত্রিকাওয়ালারা জানে না, তারা লিখে বলতে পারে না তো নির্বাচনে অযোগ্য, এবং নির্বাচন কমিশন কিভাবে হজম করলো, কিভাবে অ্যালাউ করলো? 2, চিবিয়ে চিবিয়ে দায়িত্বশীল বহু লোক এই টকশোতে এসে বলছে যে বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের ফলাফল জাতীয় পর্যায়ে কোনো ইম্প্যাক্ট হয় না। তো আপনি নির্বাচন কমিশন কি জন্য চিঠি দিলেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন হতে পারবে না? ওইখানে কি আপনার এসপি লাগতো? ওইখানে আপনার ইউএনও লাগতো? আপনার টিএনও লাগতো? আপনি বন্ধ করলেন কেন? কার ইশারায়, কার ইঙ্গিতে? তার মানে কি? এবং সেখানে চিঠিতে কি বলছেন উনি বলছেন যে জাতীয় পর্যায়ের নির্বাচন, সংসদ নির্বাচন এবং গণভোটের কার্যক্রমের উপরে যাতে প্রভাব বিস্তার না করে সেই জন্য বন্ধ করছেন। তার মানে ওই নির্বাচনের ইম্প্যাক্ট আছে। তাহলে আপনি যে নির্বাচনটা বন্ধ করে দিলেন, একেবারে আপনার কোনো রাইটই নাই, কোনো অধিকারই নাই। ও মানে নির্বাচন শব্দ লেখা থাকলে এটার মালিক আপনি। কিন্তু সেটা তো হাইকোর্ট পর্যন্ত গেল। সেটা আমি হাইকোর্ট পর্যন্ত যাব না, আমি প্রথম আসেন এইখানে হাইকোর্টে গেছে, হাইকোর্টে স্টে করে দিচ্ছে, সেই বিতর্কে আমি যাচ্ছি না, কারণ হাইকোর্ট সে যা মনে করছে তাই দিছে, সে একটা বিচার বিভাগে আছে। কিন্তু আপনি দিলেন কিভাবে? আপনি এই ঋণ খেলাপিদেরকে অ্যালাউ করলেন কিভাবে? আপনি ডুয়েল সিটিজেন যাদের ফর্মটা ফিল আপ করেন এই ঘরটা, আপনি অ্যালাউ করলেন কিভাবে? তাহলে আমি এই নির্বাচন নিয়ে আমি কি মনে করব? ওকে, চমৎকার আলোচনা রাজ্জাকি। আমি একটু মাসুদ কামাল ভাইয়ের কাছে যাই। রাজ্জাকি ভাই যেটা বললো যে গণমাধ্যম, তারপরে কর্পোরেট হাউস, এগুলি হলো মানে রাজনীতিকে একদিকে মানে হেলন করিয়ে দেয়, মানে হেলে পড়ে, তা রাজনীতিবিদরা আবার এদিকে হেলে পড়ে, অর্থাৎ একটা নেক্সাসের কথা বললো। এখন এই যে নির্বাচনকে সামনে রেখে গণমাধ্যমগুলো রাজনৈতিক দলকে সঠিক কাভারেজটা দিচ্ছে কিনা, সমান কাভারেজ বা যার যতটুকু প্রাপ্য সেই কাভারেজটা দিচ্ছে কিনা, নাকি একদিকে ঝুঁকে গেছে গণমাধ্যম, সেই বিষয়ের প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে নিব। নির্বাচন খুবই সন্নিকটে, এই অবস্থায় গণমাধ্যমগুলো রাজনৈতিক দলগুলোর কাভারেজ কেমন দিচ্ছে, সমতা থাকছে কিনা, বা যেই দল বা যেই জোট যেইটুকু কাভারেজ পাওয়ার কথা সেইটুকু দিচ্ছে, নাকি গণমাধ্যম আবার একদিকে ঝুলে পড়ছে? শুনেন, পৃথিবীর কোনো দেশেই গণমাধ্যম একদম ইঞ্চি মেপে কভারেজ দেয় না। গণমাধ্যমগুলোরও একটা রাজনীতি থাকে। এটা আমেরিকা বলেন, ইংল্যান্ড বলেন, সব জায়গায় এক একটা দলকে এক একটা গণমাধ্যম সাপোর্ট করে, ওটা তাদের একটা পলিসি আছে। সেটা তো প্রকাশ্য পলিসি। প্রকাশ্য পলিসি। আমাদের এখানে প্রকাশ্য পলিসি। আমাদের এখানে পলিসি হলো মোটামুটি, দেখেন ওখানে আর আমাদের পার্থক্যের কথা বলি, মানে যখন হয় কি, যখন নাকি আইন বিচার এগুলো কাজ না করে, তখন আপনি অন্য কোনো জায়গায় কোনো নিয়ম নীতি খুঁজে পাবেন না। আমাদের গণমাধ্যমগুলো সবগুলো গণমাধ্যমের মালিক কারা? তাদের ব্যবসায়ী। তাদের কিন্তু গণমাধ্যমের বাইরেও অন্য ব্যবসা আছে। যেহেতু তাদের অন্য অন্য ব্যবসা আছে, তাদের সেই ব্যবসাগুলো তারা সরকারের সঙ্গে যুদ্ধ করে করতে পারবে না। যে কারণে আমাদের গণমাধ্যমগুলো সবসময় সরকারের তোষণ করে, কারণ তাকে তো ব্যবসাটা করতে হবে। এখন তার অনেক ব্যবসা, অনেকে গার্মেন্টসের ব্যবসা, অনেকে জমির ব্যবসা, মাটির ব্যবসা, অনেক ব্যবসা, এবং এই সমস্ত ব্যবসার মধ্যে নানা ধরনের জটিলতাও কিন্তু আছে। আর সরকার চাইলে জটিলতা না থাকলেও তাদেরকে বিপদে ফেলতে পারে। যে কারণে কোনো মানে গণমাধ্যমে সরকারের সঙ্গে সরাসরি বিরোধে জড়াতে চায় না। তো এখন আপনি বলবেন যে এখন তো কোনো সরকারের কোনো নাই, সরকার যেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, তাকে কিন্তু সব গণমাধ্যমে তোষণ করতেছে। দেখেন অন্তর্বর্তীকালীন সরকার এর তো তেমন কোনো ক্ষমতাও নাই, তাও দেখবেন কোনো একটা গণমাধ্যম আপনি বের করতে পারবেন না যারা নাকি অন্তর্বর্তীকালীন সরকারের নানা অপকর্ম, অযোগ্যতা, অনিয়মের সমালোচনা করে। কেউ করে না, সবাই তাকে হ্যাপি রাখার চেষ্টা করছে। এখন নির্বাচনের সামনে এসে তারা নিজেদের মতো করে একটা হিসাব করছে যে কে ক্ষমতায় যেতে পারে, কাছাকাছি, কে ক্ষমতার কাছাকাছি।
যাদেরকে মনে করে যে এরা ক্ষমতায় যাবে তারা তাদেরকে তোষণ করবে, তাদের জন্য তারা উঠে পড়ে লাগবে। এখন যতই দিন যাবে দেখবেন যে অনেক কিছু চেঞ্জ হচ্ছে। যদি মনে করেন বিএনপি, এখন ধরেন বিএনপি মাঝখানে মনে হয় যখন তারেক রহমান আসলো তখন তারেক রহমানকে নিয়ে একটা জোয়ার হয়ে গেল সব গণমাধ্যম। কিন্তু আপনি দেখেন কিছুদিন আগে তারেক রহমান একটা 5 তারকা হোটেলে সাংবাদিকদের নিয়ে আলোচনা করলেন, এমন কোনো মিডিয়া নাই সেখানে যায় নাই। করুক না, শফিকুর রহমান একটা অসুবিধা করতো, যেত না। আবার যদি আপনি এখন যদি মনে হয় যে না জামাতের অবস্থা একটু ভালো হয়ে গেছে, জামাতের শফিকুর রহমান একটা সম্মেলন করবে, সবাই যাবে সেখানে, কারণ জামাতের অবস্থা ভালো হয়ে গেছে। এটা হলো কি গণমাধ্যমগুলির ক্যারেক্টার। আমাদের গণমাধ্যমগুলির মতো 6-6 মনে করেন আপনি নিজেও গণমাধ্যমে আছেন, আমিও সাংবাদিকতাই করছি গত 3.5 দশক ধরে। আমার অভিজ্ঞতা হলো গণমাধ্যম এবং ব্যবসায়ী এই দুইটা শ্রেণীর মতো চরিত্রহীন আর কোনো সেক্টর এই দেশে নাই। ব্যবসায়ীরা চরিত্রহীন সবাই না তো, সবাই বলে নাই। আমি তো বললাম তো, আমার অভিজ্ঞতা বলতেছেন, মানে বড় আমার অভিজ্ঞতা আমি বললাম তো আপনাকে, আগেই তো বললাম যে এই সরকারের সমালোচনাকে একটা গণমাধ্যম দেখান তো, এত বড় গণমাধ্যম যে নাকি হাসিনা সরকারের সঙ্গে যুদ্ধ করে টিকে আসছিল, প্রথম আলো, ডেইলি স্টার, এদের কণ্ঠে কোনো এই সরকারের কোনো সমালোচনা পাবেন না তো। এই সরকারকে সমালোচনা করার মতো কিছুই করে নাই। কাজে এগুলি বললাম ভাই লাভ নাই। আপনি দেখেন এই যে আদম মাটির ব্যবসায়ী বলেন আপনার, অথবা জমির ব্যবসায়ী, অথবা আপনার এই যে গার্মেন্ট ব্যবসায়ী বলে নাই শেখ হাসিনার সঙ্গে কবর পর্যন্ত যাবো, মৃত্যুর পরেও তার সঙ্গে থাকবে। এটা তো অনিসলামিক কাজ। একটা নারীর সঙ্গে আপনি মৃত্যুর পরে কেমন থাকবেন? তো যাই হোক, সে কইছে তাও থাকবে। আর প্রথমত, দ্বিতীয়ত, পঞ্চমত, 100তম মতো সবভাবে তো তার সঙ্গে এরকম কই সব তো ডিগবাজি বেরিয়ে এই গভর্নমেন্টের সঙ্গে আসছে। নতুন যে গভর্নমেন্ট আসবে সবাই তার সঙ্গে যাবে। ইন্টারেস্টিং হলো ওদের নয় চরিত্র নাই, সরকারের চরিত্রটা কোথা থাকলো? সরকারের বললো আয় ভাই বুকে আয়, সবাই বলে আয় ভাই বুকে আয়, কারণ বুকে নিলেই কিছু পাওয়া যায়। আগামীতে যারা গভর্নমেন্টে যাবে তারাও যাবে। ধরেন আমি উদাহরণ দিয়ে বলি, এই যে বিএনপিকে আমরা বলতেছি যে বিএনপি আগামীতে ক্ষমতায় যাইতে পারে। বসুন্ধরায় বিএনপির লোকজন নাই, বিএনপিকে টিকা রাখার জন্য বসুন্ধরায় বিএনপি তার লোকজন বসায় নাই, সাংবাদিকদের দিয়ে বসাইছে। বিএনপি লাইনে যারা সাংবাদিক নেতা, মূল নেতা, এই যে কাদের গনি চৌধুরী, গিয়াসউদ্দিন রিমন, এই যে হাসান হাফিজ, এগুলি বিএনপির লোক না? এগুলো নিয়ে বসুন্ধরা বসায় না, বসুন্ধরাকে টিকা রাখার জন্য। তারেক রহমান জানে না এগুলো? জানে, কারণ তাদের কাছে, এই বিএনপির কাছেও বসুন্ধরা তারা চায়। কিন্তু এই অভিযোগ তো জামাতের বিরুদ্ধেও আছে, যে জামাতের লোকজন ভাই সবার বিরুদ্ধে, আমি তো বলছি একার বিরুদ্ধে নাই, সবার বিরুদ্ধে আছে। যেই দিন সরকারের পতন হয়েছে অগাস্টে, গত বছর 24 আগস্টে, সেই দিনই সব টিভির আলিকারা, সব মিডিয়ার মাথায় যে নিয়ে বিএনপি এবং জামাতের সাংবাদিকের যে বসে নাই, এটা কি যোগ্যতার কারণে বসছে নাকি দলীয় পরিচয় বসছে? বলেন আপনি, দলীয় পরিচয় বসছে। সিম্পল ভাই, মিডিয়াগুলো, মিডিয়ার মালিক যেখানে না বসছে, মিডিয়ার মালিকরা ডাকছে, ভাই আসেন। মালিকরা যে হাতে পায়ে ধরে বসাইছে, আপনার সঙ্গে জামাতের সম্পর্ক ভালো না, আচ্ছা ভাই আপনি আসেন। আবার সম্পাদক হন, আপনার সঙ্গে বিএনপির সম্পর্ক ভালো না, ভাই আপনি আসেন, আমার প্রতিষ্ঠানটা বাঁচান। কেন? তার মানে আমি বললাম যে মিডিয়া পরিষ্কার কথায় এরা এবং ব্যবসায়ী, এদের ভাই কোনো চরিত্র নাই আমাদের দেশে। এখন আপনি বলছেন সব না, হ্যাঁ সব না, একজন, ওই একজনকে খুঁজে বাই করেন, দেখবেন যে আগামী গভর্নমেন্ট আবার সেও গেছে একই লাইনে। ওকে, মাসুদ কামাল ভাই, আপনাকে যদি আমি সম্পূরক প্রশ্ন করতে চাই, যে নির্বাচনের মাঠে আমরা দেখলাম যে বিএনপির যারা প্রার্থী আছে নিজ দলের, তাদের বাইরে আবার স্বতন্ত্র, নিজ দলের স্বতন্ত্র প্রার্থীরা, যাদেরকে আবার কোথাও বিএনপি বহিষ্কার করেছে, তারা নির্বাচন করছে, তারপরে তাদের প্রতিপক্ষ নির্বাচন করছে। এই অবস্থায় বিএনপির জন্য আসলে এই নির্বাচনের মাঠটা কতটা সমতল? বিএনপির জন্য মাঠটা কঠিন। যখন নাকি নিজের ঘরের লোক হয়ে যায়, প্রতিদ্বন্দ্বী হয়ে যায়, তখন তো বিএনপির জন্য কঠিন হবেই। এবং এই লোকগুলি তো বিএনপির ছায়াতেই ছিল না, এরা বিএনপির জন্য ক্ষতিকর, এবং এরা বিএনপিকে একটা বিপদে ফেলাবে, কোনো সন্দেহ নেই। ভোট কমবে না। তা আমার কথা হলো কি, দেখেন বিএনপির শীর্ষ যে নেতৃত্ব, উনিও তো দেশের বাইরে ছিলেন। যারা স্থানীয়ভাবে যারা ছিলেন সেন্ট্রাল গ্রুপ, তারা কি করছেন? তারা তো এই গ্রুপিংকে নার্সিং করছেন।
তারা এই সমস্ত গ্রুপ পাল্টা গ্রুপকে নার্সিং করছে রে ভাই। বিএনপি থেকে ভাই আপনি এতদিন ধরে সাংবাদিক, আমার চেয়ে আপনি ভালো জানেন ভাই, এতদিন ধরে সাংবাদিকতা করেন জানেন না? এক ভাইয়ের এক গ্রুপ, অমুক ভাইয়ের এক গ্রুপ, তমুক ভাইয়ের এক গ্রুপ, কোন ভাইয়ের গ্রুপ নাই? বিএনপিতে একজন লোককে জিজ্ঞেস করেন, গ্রামে যায় জিজ্ঞেস করে, এই তুমি কি করো? বিএনপি করো? তো কোন ভাইয়ের পলিটিক্স করো? বিএনপি মধ্যে ভাই আছে, এবার ওই ভাইয়ের পলিটিক্স করলে আপনার সুবিধা হবে। তো ভাই এটা তো চলছে, এরা তো এরা করছে, এগুলো এরা করেন, এরাই করছে। তারেক রহমান তো আমি মনে করি তার মতো অসহায় লিডার তো নাই বাংলাদেশে। সে আইসা মতো কইতেছে, এটা কই এসে পড়লাম। এক একজন এক এক গ্রুপিং করতেছে, করে না? যেখানে যেখানে বিদ্রোহী হয়েছে, আপনি একটা কথা বলেন, একটা বিএনপির লোক বিদ্রোহী হয়েছে কেন? কারণ সে জানে যে আমি ধানের শীষের দাবিদার ছিলাম, আমাকে দেয় নাই আরেকজন দিচ্ছে, ভালো কথা। কিন্তু আমি আবার এটাও জানি ধানের শীষ ছাড়াও আমি ফাইট করতে পারবো। তো যে লোক ধানের শীষ ছাড়াও ফাইট করতে পারবে বলে ভাবে, সে ধানের শীষ পাইলে কি করতো? অনেক ভালো করতো। তো এই লোকটাকে আপনি চিনতে পারলেন না কেন? এই বিদ্রোহীটাকে আপনি কন্ট্রোল করতে পারলেন না কেন? অথবা কার কথায়, কার প্ররোচনায় আপনি কম প্রয়োজনীয় অথবা কম জনপ্রিয় একজন লোককে নমিনেশন দিলেন? কেন দিলেন? এটা খুঁজে বের করেন। আমি তো মনে করি বিএনপির হাইকমান্ডের উচিত হবে যে কোন ব্যক্তিকে নমিনেশন দেওয়া হয়েছে, কার রিকোয়েস্টে, এটাকে তালিকা তৈরি করা। যেগুলো যেগুলি ফেল করবে ওইগুলিকে যার রিকোয়েস্টে দেওয়া হয়েছে তারই দল থেকে বের করে দেওয়া। জি, ধন্যবাদ আপনাকে। আবু হেনা রাজ্জাকি, এক সময় বলা হতো যে জামাত একদমই একটা সংগঠিত শক্তি, তারা একদম কেন্দ্র থেকে যা বলে মাঠ পর্যায়ে তাই শুনে। এইবার আমরা কিছু ব্যতিক্রম দেখলাম যে কোথাও কোথাও তাদের প্রার্থী, মানে নিজ দলের প্রার্থীদেরকে নমিনেশন না দিয়ে জোটের প্রার্থীদেরকে নমিনেশন দেওয়া হয়েছে এবং তাদেরকে তালাবদ্ধ করে রাখা হয়েছে। এখন এই অবস্থা তালাবদ্ধ কাদের? জামাতের মানে সিলেটে হয়েছে, মানে আপনার জামাত ওখানে তার জোটের একজনকে দিছে, জামাতের যিনি প্রার্থী তাকে তাদের সমর্থকরা তালাবদ্ধ করে রাখছে যাতে প্রত্যাহার না করতে পারে। তারপরে তাদের জোটে আবার দুর্বল দলের প্রার্থীরাও আছে। এই অবস্থায় মানে জামাতের এই নির্বাচনের মাঠটাই বা কি মনে করছেন? ধন্যবাদ আপনাকে এবং মাসুদ কামাল ভাইরে। আসলে আমরা অতীত জরিপ যদি দেখি, অতীত মানে ভোটের জরিপটা, তাহলে টপে আছে আওয়ামী লীগ আর বিএনপি। অতীত জরিপ, আমি অ্যাট প্রেজেন্ট বলছি না, অ্যাট প্রেজেন্টের মাঠের সিনারি আমরা জানি না, আর একটা ভোট হইলে বুঝবো। বাট প্রচলিত যে কথা আছে তাতে সবাই বলে যে জামাতের ভোট আগের চেয়ে বেড়েছে। ভোট বাড়া এক জিনিস, আর তাদের দলে লোক যোগ দেওয়া আর এক জিনিস। জামাত সিভিল মিলিটারি বলতে পারেন, রেজিমেন্টেড, সিস্টেম ফলো করে। এখন সিস্টেম ফলো করলে কতক্ষণ ব্যত্যয় হতে পারে। এই যাকে বললেন যে আটকায় রাখছে যে তুমি উইথড্র করো না, উইথড্র করো না মানে এটা একটা ব্যতিক্রম। তার মানে এখানেও যে অ্যাবসোলিউট একটা নিয়ম কানুন আছে তা না, কিছু ব্যত্যয় ঘটতেছে বা ঘটতে পারে। এখন জামাতের যাদেরকে জোটে নিছে, ইন্টারেস্টিং ব্যাপার আছে এখানে একটা। আপনি বিএনপি জোট একটা, জামাত জোট একটা। আপনি যদি বিএনপি জোটটা চিন্তা করেন তাহলে দেখবেন বিএনপি ছাড়া দলে অন্যান্য যে দলগুলো আছে জোট হিসাবে, তাদের দলের ভোট দুইটা বাসে বললে শেষ হয়ে যায়, মানে ওই দলগুলোর। কিন্তু জামাতের সাথে যে জোটগুলো আছে তারা ইসলামী ফোর্স, প্রত্যেকেরই কিছু না কিছু ভোট আছে, সংখ্যা যে পরিমাণই হোক, অন্তত ওই দুই বাস না, কিছু